বন্ধুরা, একবার জাস্ট কল্পনা করুন যে আপনার বাড়ির সামনে একজন প্রতিবেশী আছেন যিনি বছরের পর বছর ধরে আপনার বাউন্ডারি ওয়ালের এপারে এসে নিজের জিনিসপত্র রেখে দিচ্ছেন। আপনি যখন তাকে বারণ করেননি তখন তার সাহস আরও বেড়ে গেছে, কিন্তু একদিন আপনি নিজে উঠে দাঁড়িয়ে আপনার বাউন্ডারির প্রাচীরের মেরামত করলেন, তার ওপর মজবুত লোহার গ্রিল লাগালেন এবং পরিষ্কার জানিয়ে দিলেন যে এটি আমার জমি এবং এখানে কারো হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। তাহলে কি সেই প্রতিবেশী তা মেনে নেবে? একেবারেই না। সে পুরো মহল্লায় চিৎকার করে বেড়াবে যে আপনি তার জমি দখল করে নিয়েছেন। ঠিক এটাই ঘটছে আজ ভারত এবং বাংলাদেশের সীমান্ত। এবং এই পুরো গল্পের স্তরগুলো ততটা সহজ নয় যতটা ওপর থেকে দেখায়। এর মধ্যে রয়েছে হাজার কোটি টাকার কালো ব্যবসা, একটি পুরো নেটওয়ার্কের ধ্বংসযোগ্য, এবং এটি একটি দেশের সেই হতাশার চেহারা যা দুনিয়ার সামনে একরকম দেখায় আর অন্ধকার ঘরে অন্য কিছু করে। তো বন্ধুরা, আজ আমরা এই পুরো বিষয়টিকে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করব। প্রথমে এটি বুঝবো যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এমন স্টেটমেন্ট কেন দিলেন, তারপর সেই 6 কিলোমিটার আসল সত্যটা জানবো, জানিয়ে এই তোলপাড় সৃষ্টি করেছে। তারপর জাতিসংঘে পৌঁছানোর এই বিষয়টি কূটনৈতিক বিশ্লেষণ করব এবং সবশেষে ভারতের সেই স্থলভাগের মাস্টার প্ল্যানটি বুঝবো যা সীমান্ত পারের নীতি নির্ধারকদের রাতের ঘুমকে কেড়ে নিয়েছে। শুরু করা যাক সেই স্টেটমেন্টটিকে দিয়ে, যা পুরো আন্তর্জাতিক মিডিয়ায় আলোড়নকে সৃষ্টি করেছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তাড়াহুড়ো করে একটি প্রেস কনফারেন্স ডাকলেন আর বিশ্বের সামনে দাবি করলেন যে ভারতীয় নিরাপত্তা বাহিনী তাদের সীমান্তে প্রায় 6 কিলোমিটার ভেতরে ঢুকে নিজেদের নতুন সীমান্ত রেখা নির্ধারণ করছেন এবং যেই এর প্রতিবাদ করার চেষ্টা করছে তাকেই ঘটনাস্থল থেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এখন একজন সাধারণ মানুষ এই বয়ানটি শুনে ভাবলে তার মনে হতেই পারে যে বোধহয় সত্যি বড় কিছু ঘটছে, কিন্তু যারা কূটনীতির ভাষা বোঝেন তারা জানেন যে যখন কোনো দেশ এত তাড়াহুড়ো করে, এত আবেগপ্রবণ আর এত অভিযোগ ভঙ্গিতে প্রেস কনফারেন্স করে, তখন তারা সাধারণ আক্রমণাত্মক নয় বরং রক্ষণাত্মক অবস্থানে থাকে। এটি ঠিক সেটাই যা আমরা কথায় কথায় বলে থাকি যে চোরের ফন্দি যখন খাটলো না তখন সে শোরগোল শুরু করলো। এখন সেই 6 কিলোমিটারের দাবি আসল সত্যটা বুঝুন, কারণ এটাই পুরো বিতর্কের মূল, আর এটি না বুঝলে বাকি সবকিছু অস্পষ্ট থাকবে। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রায় 4156 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে এবং এটি বিশ্বের অন্যতম জটিল সীমান্ত। এর কারণ হলো সীমান্তের একটি অংশ নদী, জলভূমি, ঘন জঙ্গল আর পরিবর্তনশীল ভূগোলের মধ্যে দিয়ে গেছে। ব্রহ্মপুত্র তার উপনদীগুলো ক্রমাগত তাদের পথ পরিবর্তন করতে থাকে, যার ফলে আসল সীমান্ত রেখা কোথাও তা নির্ধারণ করা একদম কঠিন হয়ে পড়ে। এই প্রাকৃতিক বিশৃঙ্খলার সুযোগেই দশকের পর দশক ধরে চোরাকারবারি, অনুপ্রবেশকারী আর সীমান্ত পারের অপরাধকারী নেটওয়ার্কগুলো নিয়ে নিয়েছে। তারা ভারতের ভূখণ্ডের বেশ ভেতরে চলে এসেছে, নিজেদের আস্তানা বানিয়ে নিয়েছে, এমনকি এটিকে নিজেদের এলাকা মনে করে শুরু করেছে। ভারত সরকার যখন আধুনিক জিও ম্যাপিং প্রযুক্তি আর স্যাটেলাইটের মাধ্যমে সার্ভারের মাধ্যমে সীমান্তের সঠিক সীমা নির্ধারণ করলো, তখন জানা গেল যে বছরের পর বছর ধরে যে জমিটিকে কিছু মানুষ অবাধে ব্যবহার করে আসছিল সেটি আসলে ভারতের আইনি আর আন্তর্জাতিক সীমান্তের ভেতরে পড়ে। অর্থাৎ ভারত কোনো নতুন সীমান্ত তৈরি করেনি, বরং যা তার পুরনো এবং আইনি সীমান্ত ছিল সেটি প্রথমবার পাকা ফেন্সিং দিয়ে চিহ্নিত করেছে। সেই এলাকাগুলোতেও যেখানে আগে বন্ধু জমি আর নদীর কারণে ফেন্সিং করা সম্ভব হয়নি, এখন যখন ভারতের এই স্থায়ী প্রাচীন নিজের আসনে আইনি সীমান্তে গিয়ে দাঁড়ালো, তখন যে অবৈধ নেটওয়ার্ক গত কয়েক বছর ধরে ভারতের মাটিতে পা ছড়িয়ে বসেছিল না, তাদের দোকান বন্ধ হয়ে গেল। তাদের জন্য এই ধাক্কাটি এতটাই বড় ছিল কারণ তারা এই জমিটিকে দীর্ঘ সময় ধরে নিজের ব্যক্তিগত সম্পত্তির মতো ব্যবহার করে আসছিল। যখন এই সব কিছু বন্ধ হয়ে গেল তখন তাদের হতাশার ক্ষোভের এই রূপ সামনে এলো, কেননা ভারত আমাদের 6 কিলোমিটার জমি দখল করে নিয়েছে। এটি ঠিক যেমন কোনো ব্যক্তি অনুমতি ছাড়া কারোর বাড়িতে ঢুকে বছরের পর বছর সেখানে থাকলো, বাড়ির মালিক যখন তাকে তাড়িয়ে দিল তখন সে বলতে লাগলো যে তুমি আমার বাড়ি কেন কেড়ে নিলে। সত্যি এটাই, ভারত কারো জমি নেয়নি, বরং নিজের জমি থেকে অন্যের অবৈধ দখলটাকে হটিয়ে দিয়েছে। এবার আসা যাক সেই সবচেয়ে আকর্ষণীয় দিকটিতে, যা ভারতের নীতি নির্ধারকের ক্ষোভকে অন্য স্তরে নিয়ে গেছে, আর সেটি হলো বাংলাদেশের দ্বিমুখী চাল। বন্ধুরা, কূটনীতিতে এটিকে পুরো একটা প্রবাদ আছে, যে দেশ আন্তর্জাতিক মঞ্চে যত বেশি শোরগোল করে সে প্রায়শই আসল আলোচনার টেবিলে ততটাই দুর্বল হয়। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একদিকে দুনিয়া জুড়ে গিয়ে ভারতের বিরুদ্ধে নালিশ করছে, আমেরিকার দরজার কড়া নাড়ছে, জাতিসংঘে ভারতের বিরুদ্ধে প্রস্তাব পাস করানো হচ্ছে, সেই চেষ্টা করছে, এমনকি এটি প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করছে যে যেন তাদের সঙ্গে অনেক বড় কোনো অন্যায় করা হয়েছে। কিন্তু যেমন ক্যামেরা বন্ধ হলো আর কূটনীতিক আসল টেবিল বসলো, তখন পুরো নাটক হাওয়া খেয়ে গেল। হ্যাঁ, খবর অনুযায়ী জাতিসংঘের অভিযোগে দায়ের করার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ব্যাক চ্যানেলের সাহায্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে যোগাযোগ করেন এবং তখন যে কথাবার্তা হয়েছিল
তা এই পুরো ঘটনার সবচেয়ে বড় বিড়ম্বনা। যে মন্ত্রী মাত্র কয়েক ঘন্টা আগে ভারতকে একটা আক্রমণাত্মক দেশ হিসেবে তুলে ধরেছিলেন, তিনি হঠাৎ খুব নরম হয়ে গেলেন এবং বলতে লাগলেন যে ভারত তো আমাদের বড় ভাই, আমাদের সংকটমোচক, ভারত আমাদের সঙ্গে এমন আচরণ করা উচিত নয়। তাই এই দ্বিমুখী নীতির চরম সীমা দেখুন। আপনি একদিকে পুরো পৃথিবীর সামনে কাউকে খলনায়ক হিসেবে তুলে ধরেছেন এবং অন্যদিকে তাকে বড় ভাইয়ের মর্যাদা দিয়ে অনুনয় বিনয় করছে। এটি কূটনীতির ভাষা নয়, বরং হতাশার ভাষা। ইতিহাস এমন উদাহরণ প্রচুর আছে যেখানে দুর্বল দেশগুলো আসল ইস্যু থেকে নজর ঘোরাতে আন্তর্জাতিক মঞ্চকে ব্যবহার করেছে। 1971 সালে পাকিস্তান ঠিক এমন কিছু করেছিল। যখন তাদের সেনাবাহিনী বাংলাদেশ অত্যাচার চালাচ্ছিল, তখন তারা দুনিয়াকে জানাচ্ছিল যে ভারত তাদের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। ইতিহাস সেই ন্যারেটিভকে খারিজ করে দিয়েছিল এবং আজও এমন ফাঁকা ন্যারেটিভ বেশি দিন টিকে থাকবে না। এবার কথা বলা যাক ভারতের সেই জোরালো আর কড়া জবাবের ব্যাপারে, যা পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দিয়েছেন। জয়শঙ্কর সেই বিরল কূটনীতিকদের মধ্যে একজন, যিনি কূটনীতিক ভাষার মিষ্টতার মধ্যে নিজের বক্তব্য একেবারে সোজার স্পষ্ট ভাষায় তুলে ধরেন। তিনি কোনো ভূমিকা না রেখে বিশ্বের সামনে ভারতের অবস্থান পরিষ্কার করে দিয়েছেন। তার বক্তব্য ছিল, ভারত সবসময় একটি দায়িত্বশীল আর আন্তর্জাতিক আইনকে শ্রদ্ধা করে সার্বভৌমত্ব রাষ্ট্র। ভারত আজও পর্যন্ত নিজের ইতিহাসে কোনো দেশের 1 ইঞ্চি জমি অবৈধভাবে দখল করেনি বা করবে না, এবং ভবিষ্যতে এমন কোনো উদ্দেশ্যও নেই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতকে নিজের সীমান্ত রক্ষা করতে, এমনকি সেখানে বুনিয়াদী পরিকাঠামো মজবুত করার জন্য বিশ্বের কোনো দেশ বা কোনো আন্তর্জাতিক সংস্থার অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই বয়ানটি শুধু একটি কূটনৈতিক জবাব ছিল না, বরং এটি ভারতের সেই নতুন চিন্তাভাবনার বহিঃপ্রকাশ ছিল, যা বলে যে আমরা আমাদের জমি রক্ষার জন্য কারো সামনে জবাবদিহি করব না। তুলনা করে দেখুন 1990-এর দশকের সঙ্গে, যখন ভারত পাকিস্তানের যে কোনো অভিযোগ লম্বা লম্বা স্টেটমেন্ট দিত আর এটি প্রমাণ করার চেষ্টা করত যে আমরা কোনো ভুল করিনি। আজকের ভারত সেই রক্ষণাত্মক মুদ্রা থেকে বেরিয়ে এসেছে। জয়শঙ্করের ডিপ্লোমেসির মানে এই নয় যে আমরা আক্রমণাত্মক, বরং এর মানে হলো আমরা আত্মবিশ্বাসী। তো বন্ধুরা, আপনাদের যদি এই বিশ্লেষণটি তথ্যবহুল আর দেশের কূটনীতি বুঝতে সাহায্য করে, তবে ভিডিওটিকে একটা লাইক দিন। আপনি যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন, তবে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, কারণ আমরা এভাবেই বড় বড় আন্তর্জাতিক বিষয়গুলো সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি। এবার কথা বলা যাক জাতিসংঘের সেই প্রচেষ্টার ব্যাপারে, যেখানে বাংলাদেশের এই পুরো বিষয়টিকে একটি বড় আন্তর্জাতিক বিতর্কের রূপ দেওয়ার চেষ্টা করেছে। কেননা জাতিসংঘে ভারতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা আর একটি জরুরি অধিবেশন ডাকার কথা বলা, এসব শুনে বড় মনে হয়, কিন্তু এই খেলাটি বোঝার জন্য একটু পেছনে যেতে হবে। জাতিসংঘের প্রস্তাব পাস করানো তো পরের কথা, তার আগে কোনো দেশের এতখানি সমর্থনের প্রয়োজন হয় যাতে তার কথা গুরুত্ব সহকারে শোনা যায়। বাংলাদেশ এই বিষয়ে চির পাকিস্তানের দিকে হাত বাড়িয়েছে, এবং এটি নতুন কোনো বিষয় নয়, কারণ যখন কোনো ছোট দেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করে, তখন চীন এবং পাকিস্তান সবসময় তাদের পিঠ চাপড়ানোর জন্য তৈরি হয়ে থাকে। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন রয়েছে, জাতিসংঘ কি সত্যি ভারতের উপর কোনো প্রভাব ফেলতে পারে? এর উত্তর বোঝার জন্য 2019 সালে সেই উদাহরণের কথা মনে করুন। যখন ভারতের অনুচ্ছেদ 370 ধারা বাতিল করেছিল, তখন পাকিস্তান জাতিসংঘের দরজায় কড়া নেড়েছিল, চীনও সমর্থন করেছিল এবং একটি বড় শোরগোল তৈরি করা হয়েছিল। কিন্তু ফলাফল কী হয়েছিল? কিছুই না, জিরো। ভারত নিজেদের নীতিতে অটল থেকে পরিষ্কার করে দিয়েছে যে এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এবং কারো হস্তক্ষেপ করার অধিকার নেই। কিছুদিন তারা হইচই করবে, তারপরে ঠিক ঠান্ডা হয়ে যাবে, ভারত নিজের জায়গায় ঠিক রয়ে যাবে। যাই হোক, সেই মজবুত ঐতিহাসিক এগিয়ে নিয়ে আজও ভারতীয় কূটনৈতিক টিম এই পুরো অপপ্রচারকে নিষ্ক্রিয় করার জন্য মাঠে নেমেছে। দুনিয়াকে এটি জানানো হবে যে নিজের আইনি সীমার ভেতরে বুনিয়াদী পরিকাঠামো গড়ে তোলা প্রতিটি সার্বভৌমত্ব দেশের প্রথম আর সবচেয়ে মৌলিক অধিকার। এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন নয়, বরং তার পরিপন্থী সব থেকে কঠিন কাজ। এখন সেই সবচেয়ে বড় প্রশ্নটি আসা যাক, যা এই পুরো বিতর্কের মূলে রয়েছে। শেষমেশ বাংলাদেশ এত ক্ষিপ্ত কেন? স্রেফ কি একটু টুকরো জমির জন্য? না বন্ধুরা, এর পেছনে রয়েছে হাজার হাজার কোটি টাকার সেই কালো সাম্রাজ্য, যা ভারতের এই পাকা ফেন্সিংয়ের কারণে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। গত কয়েক দশক ধরে ভারত ও বাংলাদেশের সীমান্তে সেই কাঁচার বিশৃঙ্খলা অংশগুলো চোরাচালানের একটি বড় নেটওয়ার্কের জন্য ব্যবহৃত হতো। গবাদি পশুর অবৈধ চোরাচালান, ড্রাগস সরবরাহ, জাল নোট, অস্ত্র, মানব পাচার এবং অনুপ্রবেশ, সেই সব কিছুতে সেই উন্মুক্ত সীমান্তের মাধ্যমেই কিন্তু চলতো। আর এই পুরো সিন্ডিকেটের পিছনে সীমান্ত পারের কিছু বড় গোয়েন্দা কূটনৈতিক সংস্থার মৌন সমর্থন ছিল। আর এটি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার ভেতর থেকে ফোকলা করার জন্য একটি পরিকল্পিত আর দীর্ঘ ষড়যন্ত্র ছিল। যখন ভারত সরকারের নির্দেশে নিরাপত্তা বাহিনী সীমান্তের এই নতুন অত্যাধুনিক গ্রিড তৈরি করলো, তখন এই পুরো ব্যবসার পথ এক ধাক্কায় বন্ধ হয়ে গেল। এখন সেখানে শুধু কাঁটাতারের বেড়া নয়, বরং অ্যান্টি টানেল ডিটেকশন সিস্টেম লাগানো হয়েছে, যা মাটির নিচে তৈরি হওয়া সুড়ঙ্গ ধরে ফেলে। থার্মাল ক্যামেরা রয়েছে, যা অন্ধকারে সক্রিয় এবং রাতে যে কোনো সময়ের গতিবিধি কমান্ড সেন্টার পর্যন্ত পৌঁছে দেয়। আধুনিক সেন্সর রয়েছে, যা অত্যন্ত সূক্ষ্ম নড়াচড়া রেকর্ড করে। অর্থাৎ এখন সীমান্তে একটা পাখিও ডানা ঝাপটালে দিল্লিতে বসা কমান্ড সেন্টারের সঙ্গে সঙ্গে তথ্য পেয়ে যায়। এটি শুধু একটি সীমান্ত নয়, বরং এটি একটি ইলেকট্রনিক কবচ, যা 24 ঘন্টায় সক্রিয়। আর এই পুরো ব্যবস্থার সবচেয়ে বড় প্রভাব এটাই হয়েছে
যেসব মানুষ রুটি রুজি এই অবৈধ নেটওয়ার্কের উপর টিকে ছিল, সে সমস্ত সংস্থার টাকা এই কালো ব্যবসা থেকে আসতো, তারা সবাই রাতারাতি বেকার হয়ে গেল। তাদের কাছে ভারতের এই নতুন ফেন্সিং শুধু একটা বেড়া মাত্র নয়, বরং তাদের পুরো অর্থনৈতিক এবং কৌশলগত কাঠামোর অবদান। এটা আসল কারণ যে তারা আন্তর্জাতিক চাপ তৈরি করে এই কাজটি থামাতে চায়। তারা আশা করছে যদি জাতিসংঘে এই ইস্যুটিকে বড় করা যায়, চীন পাকিস্তান চাপ তৈরি করা যায়, তবে হয়তো ভারতের ফেন্সিংয়ের কাজ মাঝপথে থামিয়ে দেবে। কিন্তু তারা ভুলে যাচ্ছে আজকের ভারত 1962 সালের ভারত নয়। বন্ধুরা, এই পুরো বিতর্কে আরও একটি বিষয় বোঝার মতো আছে, যা প্রায়শই হেডলাইনে আসে না, বরং সেটি হলো শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন নেক্সের কৌশলগত গুরুত্ব। ভারতের উত্তর পূর্ব অংশ মূল ভূখণ্ডের সঙ্গে মাত্র একটি সংকীর্ণ ভূমির টুকরো দ্বারা যুক্ত রয়েছে, যা প্রায় 22 কিলোমিটার চওড়া। এই সংকীর্ণ অংশের দুপাশে বাংলাদেশ নেপালের সীমান্ত, উপরের দিকে চীন। এই এলাকাটিকে ভারতের সবচেয়ে বড় ভৌগোলিক দুর্বলতা বটে, আর এই কারণে এখানে নিরাপত্তা মজবুত করা একটি কৌশল এবং বাধ্যবাধকতা, যা ভারতের কোনো সরকারই উপেক্ষা করতে পারে না। বরং বাংলাদেশের সীমান্তে এই মজবুত ফেন্সিং খাড়া করা হয়, তখন এটি শুধু চোরাচালান রোখার জন্য কাজ করে না, বরং এটি পুরো উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার প্রথম প্রতিরক্ষাব্যূহ হয়ে ওঠে। হ্যাঁ, আর এই কারণেই তো ভারতের সেনাবাহিনী আর সরকার উভয় এই কাজটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তো বন্ধুরা, শেষ পর্যন্ত পুরো বিষয়টি নির্যাস হলো এটাই যে বাংলাদেশের পক্ষ থেকে যে শোরগোল উঠুক না কেন, তা সে প্রেস কনফারেন্সে করা দাবি হোক বা জাতিসংঘে দায়ের করা নালিশ, কিংবা চীন পাকিস্তানের সাথে মিলে করা লবিং, এই সব কিছু এমন একটি দেশের অসহায়ত্বের বহিঃপ্রকাশ যা আসল ময়দানে পুরোপুরি হাঁটু গেড়ে বসে পড়েছে। তার সব অবৈধ পথ বন্ধ হয়ে গেছে, তার কালো ব্যবসা শেষ হয়ে গেছে এবং তার কৌশলগত মনস্কামনা একটি পাকা পাঁচিলের সাথে ধাক্কা খেয়ে চুরমার হয়ে গেছে। এমন পরিস্থিতিতে তাদের কাছে এই ন্যারেটিভ ওয়ার ছাড়া আর কোনো পথ অবশিষ্ট নেই। শুধু ন্যারেটিভ ওয়ার আসল জমিকে কখনোই বদল করতে পারে না, আর জমিতে আজ ভারতের নিরাপত্তা বলয় অটল হয়ে দাঁড়িয়ে আছে। ভারত এই পুরো ঘটনাটি এটাই প্রমাণ করে দিয়েছে, দেশের নিরাপত্তা কোনো আপোস বিষয় নাই। আমরা শান্তিপ্রিয় প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক পক্ষপাতী, কিন্তু কেউ যদি আমাদের এই ভদ্রতাকে আমাদের দুর্বলতা ভাবার ভুল করে, তবে তাকে মাটিতে আর কূটনীতিকের টেবিলেও যোগ্য জবাব দেওয়া হবে। আমাদের সেনাবাহিনী সীমান্তে তৎপর রয়েছে, আমাদের কূটনীতিকরা আন্তর্জাতিক মঞ্চে প্রস্তুত আছেন, দেশের প্রতিটি নাগরিক নিজের জওয়ানের সাথে সাথে কাঁধ মিলে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এবার এই পুরো বিষয়টিতে আপনার মতামত কি? আপনারও কি মনে হয় ভারতের জাতিসংঘে যে কোনো চাপ উপেক্ষা করে সীমান্ত সুরক্ষার এই কাজ একই গতিতে জারি রাখা উচিত? নিচে কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত লিখুন। এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।